তো মাহবুব ভাই, আপনি বলছেন যে আপনি বেগ ল ফার্মে জব করতেছেন। আপনারা কি কি কাজের উপরে দক্ষতা এবং কি কাজ আপনারা করতেছেন স্পেশালি? আমাদের ল ফার্মটা মূলত হচ্ছে সেন্ট্রিক ল ফার্ম। যদিও আমার মেন ফোকাস হচ্ছে পার্সোনাল ইনজুরি বা কার অ্যাক্সিডেন্ট, বিজনেস কন্ট্রাক্ট। এই জার্নিটা করছেন, এখানে এসে লেখাপড়াটা করছেন, এটা করতে গিয়ে আপনার কি কি ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে আপনাকে? তো বিকজ অফ সোসাইটিটা ডিফারেন্ট, কালচার ডিফারেন্ট, ল্যাঙ্গুয়েজ এভরিথিং ডিফারেন্ট। আপনি বলছেন যে বাংলাদেশ থেকে আপনি অনার্স এবং মাস্টার্স করে আসছেন, তারপরে আসার পরে এখানে আবার ল নিয়ে লেখাপড়া করছেন, এখানে একজন অ্যাটর্নি হয়েছেন, এটাই কিভাবে মূল্যায়ন করবেন? এটা অবশ্যই ফার্স্ট অফ অল হচ্ছে কঠিন ডিটারমিনেশন থাকতে হবে। Exactly. প্রকৃত স্বপ্ন সেটা যেটা ঘুমিয়ে দেখে না, যেটা only ঘুমাতে দেয় না। দ্যাট আমি মিন্স চেয়েছি মানুষ চাইলে চেষ্টা করলে সম্ভব। এখনকার সোসাইটিতে 99.99% এভাবে চিন্তা করেন যে আমি যদি আইন ফলো করি, আরেকজন করবে, আলটিমেটলি আমি, আমার ফ্যামিলি, সবার ফ্যামিলি, সোসাইটি এর মাধ্যমে বেনিফিটেড হবে। হ্যালো এভরিওয়ান, আই এম ব্যাক উইথ অ্যানাদার এপিসোড টকস উইথ আতাহার। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের সাথে আজকে স্পেশাল গেস্ট হিসেবে আছেন মোহাম্মদ মাহবুবুল ইসলাম। হি ইজ এ অ্যাটর্নি। সো আমি ওনার কাছে জানবো ওনার এই অ্যাটর্নি হওয়ার জার্নি এবং অনেক কিছু ওনার কাছে জানবো আজকে। মাহবুব ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ফর বিং হিয়ার উইথ আস টুডে। ফার্স্ট অফ অল, আমি আপনার কাছে জানতে চাই যে আপনার অ্যাটর্নি হওয়ার অ্যাটর্নি পেশা নেওয়ার চুজ করার পেছনের কারণটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং দুরূদ ও সালাম পেশ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের প্রতি। তো দেখা যায় যে আমরা মানুষ মাত্রই যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হই, তখন সবার একটা ড্রিম থাকে, ড্রিম রাইট। তৈরি হয়। বিভিন্নভাবে তৈরি হইতে পারে। কেউ আরেকজনকে দেখে ড্রিম দেখে, কেউ সমাজে বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হয়ে ড্রিম দেখে। রাইট। সো ঠিক তেমনিভাবে আমি অ্যাকচুয়ালি আমার পড়াশোনা শুরু হয় মাদ্রাসা শিক্ষা থেকে। আচ্ছা। তো আমি যখন মাদ্রাসা পড়াশোনা শুরু করলাম, তো আমি যখন পড়তেছিলাম তখন আমি দেখতে পাই যে মাদ্রাসার ছেলেরা ওরা ঢাকা ইউনিভার্সিটিতে বিশেষ করে বিভিন্ন সাবজেক্টে তারা হচ্ছে মানে যদিও তারা মেট্রিক ইন্টার পাস করতেছে, এটাকে Right. দাখিল আলিম বলে, কিন্তু তারা জাস্ট মাদ্রাসায় পড়ার কারণে কিছু সাবজেক্ট ওরা পাচ্ছে না। রাইট। তো তার পরবর্তীতে তখন আমরা চিন্তা করতে, ও আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের স্বপ্ন সামনে একটা দেয়াল রয়েছে। তো দ্যাট মিন্স আপনি কি ইয়ে থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছেন? জি জি। তারপর হচ্ছে যেটা দেখলাম যে একজন অ্যাটর্নি, একজন লয়ার, বাংলাদেশের সুপ্রিম কোর্টের লয়ার, উনি হচ্ছে রিট ফাইল করে আচ্ছা। এবং পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি যে মানে মাদ্রাসা ছাত্রদের ভর্তি হওয়ার ক্ষেত্রে যে ব্যারিয়ারটা, সেটা উঠায় দিতে বাধ্য হয়। আচ্ছা। তো সেখান থেকে মানে মেনলি আমার ফার্স্ট ড্রিম দেখা যে না, আমিও একজন আপনিও চাইলে পারবেন একজন আমি লয়ার একজন হইতে। লয়ার হইতে চাই এবং লাইক বাস্ট পিপলকে সহযোগিতা করতে চাই, অনেক মানুষের সহযোগিতা করতে চাই। আচ্ছা, তারপরে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকেই আপনার হ্যাঁ, তার পরবর্তীতে আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেই। সেখানে আমি 71তম হই। আচ্ছা। পরবর্তীতে আমি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হই। ঢাকা ইউনিভার্সিটি থেকে গোল্ড মেডেল পাই। আচ্ছা, ভেরি গুড। মেমোরিয়াল গোল্ড মেডেল এবং ইউজিসির হচ্ছে স্কলারশিপ পাই। পরবর্তীতে আপনি কবে আমেরিকাতে আসছেন এবং 2019 এর শেষের দিকে। তো আচ্ছা। আমি ওখানে অ্যাপ্লাই করি ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে। আচ্ছা। ওরা আমাকে ফুল ফান্ডিং দেয় এবং সেখানকার একজন প্রফেসর লরিয়া রিংহ্যান্ড, ওকে। আমি মূলত তার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করি। আচ্ছা। দেন হচ্ছে বার সেন্ট্রিক তার যে কোর্স রয়েছে এলএলএম, যেটা হচ্ছে বার রিলেটেড যে মানে কোর্সগুলো রয়েছে সেগুলো দিয়ে হচ্ছে ডিজাইন করা। সো এটা মানে বার সেন্ট্রিক বা বার ট্র্যাক এলএলএম বলে। সো এটা করলে এবং যদি এলএলবি থাকে, অন্য 4 ইয়ার্স এলএলবি থাকে, তাহলে হচ্ছে বার এক্সাম অ্যাটেন্ড করা যায়। সো সেখান থেকে আমি চিন্তা করলাম ওকে, আমি এটা করতে পারি। দেন হচ্ছে আমি এটা শেষ করে দেন দ্য বেগ ফার্ম ল ফার্ম, আপনি বেগ ল ফার্মে কাজ করতেছেন এখন? তো সেখানে হচ্ছে আমি জয়েন করি এবং বার এক্সামের জন্য প্রিপারেশন শুরু করি। দেন হচ্ছে বার এক্সামে অ্যাটেন্ড করি এবং পরবর্তীতে আল্লাহর রহমতে বার এক্সাম পাস করে এখন অ্যাটর্নি পেশায় রয়েছে এবং মানুষের সেবা করতেছে। কতদিন লাগলো আপনার এটা একদম ইয়ে থেকে আপনার যখন আমেরিকায় আসলেন, কতদিন পরে আপনি এক্সামটা দিতে পারছেন? আমার হচ্ছে আমি আমেরিকায় আসি 2019 এর শেষের দিকে, বলেন 2020 থেকে যদি আমি ধরি, তাহলে আমার পড়াশোনা শেষ করা আর তারপর হচ্ছে আমার ফ্যামিলি বাংলাদেশে ছিল, ওদেরকে নিয়ে আসা, আমার ইন দ্য মিন টাইম বেবি হয়েছে। সো সকল কিছু মিলে প্রিপারেশন সবকিছু মিলে 4 ইয়ার্স লাগছে। আচ্ছা, ঠিক আছে।
তো মাহবুব ভাই, আপনি বলছেন যে আপনি বেগ ল ফার্মে এই মুহূর্তে মানে জব করতেছেন। জি জি আপনারা কি কি কাজের উপরে দক্ষতা এবং কি কাজ আপনারা করতেছেন স্পেশালি? আমাদের ল ফার্মটা মূলত হচ্ছে বিজনেস সেন্ট্রিক ল ফার্ম, বাট আমি পার্সোনালি হচ্ছে পার্সোনাল ইনজুরি যেমন কার অ্যাক্সিডেন্ট, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে ল্যান্ডলর্ড টেনান্ট ডিসপিউট যেগুলো রয়েছে, কিংবা প্রিমাইজ লায়াবিলিটি বলে যে আপনি একটা জায়গায় সব করতে গেলেন, সেখানে আপনি ফল করলেন, সো এনি টাইপ অফ পার্সোনালি, কিংবা এমপ্লয়মেন্টের মধ্যে বা কোনো ভাবে হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়েছেন, পার্সোনাল ইনজুরি রিলেটেড যে কেসগুলো রয়েছে। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে আপনার বিজনেস বিজনেস, আচ্ছা। কন্ট্রাক্ট, কর্পোরেট ল, এগুলো হচ্ছে আমার মেন ফোকাস। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটিতে যে হেল্পগুলো দরকার হয়, যে অনেক সময় টিকেট আর কেসগুলো রয়েছে, হিট অ্যান্ড রান কেসগুলো রয়েছে, রাইট। বা ছোট ছোট মিসডেমিনিয়ার ক্রিমিনাল অফেন্সগুলো রয়েছে, সো সেগুলোতেও আমি হেল্প করতেছি। আবার অনেকের দেখা যাচ্ছে যে ডিভোর্স রিলেটেড অনেক সময় প্রবলেম থাকে, ইমিগ্রেশনের কিছু প্রবলেম থাকে। মানে যদিও আমার মেন ফোকাস হচ্ছে পার্সোনাল ইনজুরি বা কার অ্যাক্সিডেন্ট, বিজনেস কন্ট্রাক্ট, বাট অন্য অন্য জিনিসগুলো করতেছি মানে আমার পিপলকে সহযোগিতা করার জন্য। অসাম, খুব সুন্দর করে বলছেন। আচ্ছা মাহবুব ভাই, আমি আর এই বিষয়ে আরো ডেপথ যাব, তা যাওয়ার আগে আমি কয়েকটা কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করি অ্যাবাউট, আপনি তো এই জার্নিটা করছেন, এখানে এসে লেখাপড়াটা করছেন, এটা করতে গিয়ে আপনার কি কি ধরনের প্রবলেমের সম্মুখীন হইতে হচ্ছে আপনাকে? প্রবলেম তো অফকোর্স, যেহেতু মানে আমি বাংলাদেশে বর্ন রাইট। এবং রেজড আপ, সো এখানে ডিফারেন্ট কান্ট্রি, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এভরিথিং রাইট। ভিন্ন। সো সর্বপ্রথম যখন আসছি আমার ওয়েদারের সাথে মানে অ্যাডজাস্ট করতে সময় লাগছে। প্রবলেম হয়েছে কিছুটা, কারণ হচ্ছে বাংলাদেশে তো এত শীত কখনোই পড়ে না, রাইট। এবং জর্জিয়ার ওয়েদারকে আনপ্রেডিক্টেবল বলা হয়। মানে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় বা এনি টাইম রেন ক্যান কাম। তো সেই জায়গা থেকে ওয়েদারের একটা ব্যাপার ছিল। তারপরে হচ্ছে এখানকার যে পিপল যারা ছিল, ওরা মানে তারা কিভাবে চিন্তা করে, কারণ লটা আসলে মেনলি সোসাইটির সাথে রিলেটেড, যে এক্স্যাক্টলি। একজনের জি। সাথে আরেকজনের প্রবলেম হয়েছে। সো বিফোর দ্যাট এই জন্য আমাকে পিপলসের মাইন্ড বোঝাটা, যে এখানকার মানুষ কিভাবে চিন্তা করে, কিভাবে তাদের লাইফস্টাইল চলে, সকল কিছু জিনিসগুলা বোঝা, কালচার বোঝা, দেন হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ। সো এই জিনিসগুলা হচ্ছে অ্যাডজাস্ট করতে মানে আমাকে মানে কিছুটা মানে পার্সোনালি ওয়ার্ক করতে হয়েছে, বা পিপলের সাথে মিশতে হয়েছে, বা আমাকে রিথিঙ্ক করতে হয়েছে অনেক কিছু। বাংলাদেশে আমি যেভাবে চিন্তা করতাম, এখানে এসে কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে আমি চিন্তা করি। রাইট। সো বিকজ অফ সোসাইটিটা ডিফারেন্ট, কালচার ডিফারেন্ট, ল্যাঙ্গুয়েজ এন্ড এভরিথিং ডিফারেন্ট। তো এটা কোয়েশ্চেন হচ্ছে ভাই, যে অনেকেই চিন্তা করে যে না, এটা কিভাবে পসিবল, একজন বাংলাদেশ থেকে আপনি বলছেন যে বাংলাদেশ থেকে আপনি অনার্স এবং মাস্টার্স করে আসছেন, তারপরে আসার পরে এখানে আবার ল মানে ল নিয়ে লেখাপড়া করছেন। অনেকেই এই জিনিসটা মানে চিন্তা করে যে এটা সম্ভব না, বাট আপনি এই ব্যারিয়ারটা ভেঙে আপনি নিজেকে প্রিপেয়ার্ড করে এবং এক্সাম দিয়ে এখানে একজন অ্যাটর্নি হয়েছেন। তো এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এটা অবশ্যই ফার্স্ট অফ অল হচ্ছে মানে খুবই মানে কঠিন ডিটারমিনেশন থাকতে হবে আর এক্স্যাক্টলি, কি। ইউ হ্যাভ টু বি ডিটারমাইন্ড। এবং হচ্ছে ড্রিম যেটাকে বলে, এবং আমরা জানি স্বপ্ন সেটাই যেটা মানে প্রকৃত স্বপ্ন সেটা যেটা ঘুমিয়ে দেখে না, যেটা মানে আমাকে ঘুমাতে দেয় না। সো রাইট, রাইট। সেটাকে বলা হয় যে মানে রিয়েল ড্রিম। সো দ্যাটস দ্য থিং, অনেক হার্ড ওয়ার্কিং, মানে লাইক ইটস নট এ ইজি ওয়ে। সো অনেক চ্যালেঞ্জ ছিল। সো সবকিছুর মূলে আমি বলবো যে আল্লাহ তাআলার রহমত এবং সহযোগিতা। দ্যাট আমি মিন্স চেয়েছি মানুষ চাইলে চেষ্টা জি, করলে জি। সম্ভব, তাই তো? মানুষ চেষ্টা করলে সম্ভব, বাট মূল থিং হচ্ছে মানে সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলার ডিসিশন। আচ্ছা আচ্ছা। মানুষ চেষ্টা করতে পারবে, true. বাট রেজাল্টটা আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। বাট আপনার চেষ্টা থাকতে হবে ফর জি শিওর। অবশ্যই, আমার জায়গা থেকে আমি যখন বেস্টটা দিব এবং বলবো যে আল্লাহ আমি আমার বেস্ট দিয়েছি, নাও ইউ টার্ন, দেন হচ্ছে আই বিলিভ যে আল্লাহ তাআলার হেল্পটা আসবে। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি এই যে মহান পেশায় আপনি আছেন, তো এখন অবশ্যই বাংলাদেশ থেকে প্রেক্ষাপট থেকে এখানে প্রেক্ষাপট ডিফারেন্স, আপনি কি ডিফারেন্সেস এখানে দেখতে পাচ্ছেন ইন ইয়োর ডেইলি লাইফ, ডেইলি অ্যাক্টিভিটিস যখন জব করতে যান? এখানে যেটা হয় মানে সবকিছু সিস্টেমে, এক্স্যাক্টলি। মানে এখানে হচ্ছে সিস্টেম তৈরি করা হয়েছে, এবং আপনি কোনোভাবে সিস্টেমকে ভায়োলেট করতে পারবেন না। Right. লাইক বাংলাদেশে যেমন ধরেন আপনি একজনের কাছে একটা জিনিস প্রয়োজন, চলে যাচ্ছেন যে ভাই আমি এই জিনিসটা একটু জানতে চাই, বা এটা কিরকম, এখানে এরকম না। আপনার একটা জিনিস প্রয়োজন, ফার্স্টে তার কাছে কথা বলতে হবে, তাকে এর সাথে আপনি স্কেডিউল অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, দেন হচ্ছে আপনার জন্য যে টাইমটা থাকবে সেই টাইমে যায় কথা বলতে হবে। হতে পারে আপনার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস,
বাট তারপরেও ইউ হ্যাভ টু গো থ্রু দ্য প্রসেস। মানে আমি এই জিনিসটা খুব একটা ইজি এক্সাম্পল এই জন্য দিলাম যে প্রতিটা জায়গায় এখানে প্রসেস রয়েছে। এক্স্যাক্টলি। সো আপনি যখন প্রসেস ফলো করবেন দ্যাটস ভেরি ইজি এবং স্মুথ। আর আপনি যদি মনে করেন মানে আমাদের বলি না সবার অনেকের মধ্যে এরকম টেন্ডেন্সি আছে যে বিশাল একটা লাইন, ও আচ্ছা যাই আমি মাঝখানে ঢুকে গেলাম, কিংবা ও আমার পরিচয় আছে, পরিচিত একজন আছে, আমি ওভারটেক করে সবার সামনে গিয়ে আগে সার্ভিসটা নিয়ে আসতাম। ইটস নট লাইক হিয়ার। রাইট। এখানে হচ্ছে একটা প্রসেস রয়েছে আপনার প্রতিটা জিনিসের সেই আপনি যদি প্রসেস ফলো করেন এভরিথিং ভেরি ইজি ফর ইউ, সব কিছুই আপনার জন্য খুবই সহজ। আর আপনি যখনই প্রসেস ফলো না করবেন দেন এভরিথিং ভেরি ডিফিকাল্ট ফর ইউ, এবং আপনাকে অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হইতে হবে। সো দ্যাটস দ্য থিং, আমার একটা মানে আন্ডারস্ট্যান্ডিং যেটা মনে হয়েছে যে Difference. এখানে, এবং এখানে শুধু নিজেকে না অন্যকে বোঝা যে ওকে আমি হচ্ছে 10 জনের পরে আসছি আর 10 জন আমার আগে আসছে, সো দে অ্যাকচুয়ালি ডিজার্ভ আমার আগে বেনিফিটটা পাওয়ার, এই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হওয়া। যেমন আমরা অনেকে মনে করি ও না আমার ভাই এখানে আছে বা আমার পরিচিত এখানে আছে, ও আচ্ছা, বা অন্য কোনোভাবে করা যায় কিনা। আচ্ছা। এখানকার সোসাইটিতে 99.999% এভাবে চিন্তা করে না। রাইট, তারা চিন্তা করে ও আচ্ছা তুমি আগে আসছো, ইউ গো ফার্স্ট, আপনি তাকে হয়তো বা বললেও সে আগে যাবে না। রাইট, রাইট। সো এই জায়গাগুলা মানে এটা কেন বললাম যে প্রতিটা জায়গায় হচ্ছে এখানকার যে সিস্টেমগুলা ডেভেলপ করেছে তারা, সেই সিস্টেমগুলোকে ফলো করতে মানে চাওয়াটা, ইন্টেনশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কথাটা এরকম হচ্ছে যে এখানের আইনগুলা আমাদের যারা সাধারণ পাবলিক মানুষ আছে সবাই মানে খুব মান্য করে, এই ডিফারেন্সটাও আমি দেখছি মানে আছে, তাই না? হ্যাঁ, এটার কারণটা হচ্ছে যে এখানকার মানুষ যেটা চিন্তা করে যে আমি যদি আইন মানে মান্য করি আলটিমেটলি আমি বেনিফিটেড হব, আমার ফ্যামিলি সেফ থাকবে। রাইট। সো আমি যদি হয়তোবা একটা জায়গায় আইন ভায়োলেট করলাম, কিন্তু আলটিমেটলি আমি এক সময় এই আরেকজন আইন ভায়োলেট করার কারণে আমি অ্যাগ্রিপ্ট হইতে পারি, আমার ফ্যামিলি মেম্বার অ্যাগ্রিপ্ট হইতে পারে। এক্স্যাক্টলি। সো এখানে সবাই আইনটা মান্য করে, এই জন্য নট লাইক যে আমি একটা মানে স্মল ট্রাবল হয়তো বা ফেস করতেছে আইন মানে ফলো করার জন্য, তারা মানে বিগার পিকচারটা চিন্তা করে যে আমি যদি আইন ফলো করি আরেকজন করবে আলটিমেটলি আমি, আমার ফ্যামিলি, সবার ফ্যামিলি, সোসাইটি এর মাধ্যমে বেনিফিটেড হবে। সো আচ্ছা মাহবুব ভাই, আপনি তো বলছেন আপনি বেগ ফার্মে এখন জব করতেছেন, তো আপনার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো কি কি? অবশ্যই মানে ডিফারেন্ট কেসগুলো এভরিডে আসে, যখনই নতুন কোনো কেস আসে আপনি কিভাবে এগুলো হ্যান্ডেল করেন এবং আপনি ডেইলি অ্যাক্টিভিটিসগুলো কিভাবে আপনি কাজগুলো করেন? জি, অ্যাকচুয়ালি আমার ড্রিম ল পড়া এটা এই জন্য না, যদিও আপনারা জানেন যে আমেরিকায় ল বা লিটিগেশন এগুলো খুব এক্সপেন্সিভ, বাট আমার ল পড়ার মূল রিজনটা ছিল পিপলকে হেল্প করা, যেটা আমি দেখেছি আরেকজনকে হেল্প করতে দেখে মূলত এই প্রফেশনে আসে। সো আমার ডেইলি অ্যাক্টিভিটিসেও আমি তাই সবসময় প্রায়োরিটি দেই যাদের হেল্প প্রয়োজন এবং যদি ইমার্জেন্সি হেল্পের প্রয়োজন হয়। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি আমার প্র্যাকটিস এরিয়াটাকে একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস না করে অন্য জিনিসগুলো মানে কাজ করি, এই জন্যই সো দ্যাট পিপল আমার দ্বারা বেনিফিটেড হয়। এক্স্যাক্টলি। সো এই জন্য হচ্ছে আমার তারপরেও ডেইলি মানে অফিসিয়াল কিছু ওয়ার্ক তো থাকেই যেগুলো আমাকে করতে হয়, যেমন ফাইলিং ডেডলাইন যদি থাকে বা যদি কোনো কোর্ট অ্যাপিয়ারেন্স থাকে তখন সেই জিনিসগুলো করতে হয়। সো সেগুলোর বাইরে যতটুকু সময় পাই, সো আমি ট্রাই করি, বিশেষ করে আমি একজন ইমিগ্রেন্ট, সো আই আন্ডারস্ট্যান্ড যারা অন্য ইমিগ্রেন্টরা যারা আসে হাউ দে থিঙ্ক এবং ফিল। দেখা যায় খুবই একটা মানে স্মল সিলি ম্যাটার, কিন্তু সে যখন ওই ট্রাবলে পড়ে তার কাছে মনে হয় যে এটা একটা অনেক বড় একটা রাইট, রাইট। যেহেতু নতুন আসছে প্যানিক হয়ে যায় সাধারণত, অনেক বেশি প্যানিক হয়ে যায়। রাইট। সো তাদেরকে হেল্প করা, বোঝানো যে না এটা জাস্ট সিস্টেম প্রসেস, সো আপনাকে হয়তো বা যে জিনিসগুলো করতে হবে এগুলো সিস্টেমের কারণে, আপনার এখানে প্যানিক হওয়ার কিছু নাই, মানে এভরিথিং উইল বি রিজলভড নাইস ওয়ে ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। তো আপনি আমাদের একটু আগেই বলছেন যে আপনি বিশেষ করে অ্যাক্সিডেন্ট অ্যাটর্নি অথবা পার্সোনাল ইনজুরি, এটা নিয়ে একটু ডিটেলস বলবেন? আপনি মানে কিভাবে এটার উপর কাজ করেন একটু যদি বলেন। যেমন ধরেন এখানে কার অ্যাক্সিডেন্ট কেসের কথা যদি আমি বলি, এটা খুব বেশি অহরহ হয় এটা হচ্ছে। প্রথমত যে এটা প্রচুর হচ্ছে, আর সেকেন্ড হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আমাদের সবার কিন্তু ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি। হ্যাঁ, মানে আপনি কার অ্যাক্সিডেন্ট করেন আর না করেন আপনাকে ইন্স্যুরেন্স দিতে হচ্ছে মানে প্রতি মাসে। সো এই কার ইন্স্যুরেন্সটা কেন দিতে হয়? সো দ্যাট আপনি যদি কখনো অ্যাগ্রিপ্ট হন, আপনি যদি ভিকটিম হন, আপনি যেন প্রোটেকশনটা পান, আপনাকে যেন চিন্তা না করতে হয় ও আচ্ছা আমার মেডিকেল বিল কই থেকে আসবে, ও আচ্ছা আমি তো জব করতে পারতেছি না, আমার স্যালারি কই থেকে আসবে, কিংবা আপনি যে পেইন সাফারিংস এর মধ্যে যাবেন, তো এগুলার ক্ষতিপূরণ দিবে কে? তো এই জিনিসগুলো যেন আপনাকে চিন্তা করতে না হয়, এই জন্যই হচ্ছে মেইনলি ইন্স্যুরেন্স সিস্টেমটা এই দেশে রয়েছে। সো আপনি কার অ্যাক্সিডেন্ট করেন আর না করেন আপনাকে প্রতি মাসে দিতেই হচ্ছে, বিকজ অফ ইন এনি কেস, কারণ আমরা জানি না যে অ্যাক্সিডেন্টলি কখন কি হয়, যেহেতু প্রতিদিন আমাদেরকে রাস্তায় বের হইতে হয়।
সো দ্যাট যদি এরকম কিছু হয় সো দ্যাট আপনি সেফ বা আপনার ফ্যামিলি মেম্বার সেফ। তো সেই জায়গা থেকে যারা কার অ্যাক্সিডেন্টে প্রথমই হয় তারা অ্যাকচুয়ালি মোস্ট অফ দেম দেখা যায় যে তারা কিছুই জানে না যে আসলে আমি আমার এই প্রতিকারগুলো কোথায় পাবো। সো সেখানে আমার কাজ হচ্ছে যে এখানে আসা, ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলা, তার রাইটগুলোকে প্রোটেক্ট করা। কারণ আপনি যে মুহূর্তে হচ্ছে আপনি কার অ্যাক্সিডেন্টে ইনভলভ হচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার এবং আপনার ইন্স্যুরেন্স কোম্পানির ইন্টারেস্টটা কনফ্লিক্টিং হয়ে যাচ্ছে। কারণ কি আপনি তার কাছে টাকা চাচ্ছেন, আর পৃথিবীতে কেউ তো আপনাকে সহজে টাকা দিতে চাবে না। ওদেরও অ্যাটর্নি রয়েছে যারা ডিফেন্স করবে তাদের, কিন্তু আপনাকে কে ডিফেন্স করবে? দ্যাটস ওয়াই আপনার একজন অ্যাটর্নি প্রয়োজন। সো সেই জায়গাটা থেকেই পিপলকে সহযোগিতা করা, এবং অনেকে জানে না যে তার রাইটসগুলো কী কী। যে জিনিসগুলো বললাম, তার যে মেডিকেল এক্সপেন্সেস রাইট রয়েছে, পেন সাফারিংয়ের রাইটস রয়েছে, ইমোশনাল ডিস্ট্রেস, তার পরবর্তীতে তার লস্ট ওয়েজেস, মানে অনেক রাইটস রয়েছে যে জিনিসগুলো প্রোটেক্টেড এবং যার জন্য হচ্ছে মেনলি ইন্স্যুরেন্স সিস্টেম। সো এই জিনিসগুলা যারা জানে না, এই জন্য যারা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় তাদেরা যেন তাদের সেই রাইটসগুলো পায়, তারা যেন ম্যাক্সিমাম কম্পেনসেশনটা পায় তার আর যে সাফারিংস রয়েছে তার জন্য, সেই জায়গাটায় কাজ করা হচ্ছে আমার মেন কাজ। আচ্ছা, তো এই বিষয়ে একটা কথা বলি, যখনই মানে অনেকেই দেখেছি আমাদের ডেইলি লাইফস্টাইলে যে অ্যাক্সিডেন্ট করছে কিন্তু হওয়ার পরে প্যানিক হয়ে যায়। ওরা সাধারণত ইভেন দো স্পট থেকে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখান থেকে ওরা মানে একটু ভয় চলে আসে এবং ওরা চায় যে এখান থেকে কীভাবে চলে যাবে বা এরকম সিচুয়েশনের মধ্যে পড়ে, বা ওরা অ্যাটর্নির কাছে যায় না। এই বিষয়টা আপনি কীভাবে দেখবেন? এটা অনেক বড় একটা ভুল, যারা অ্যাটর্নিতে যায় না। কারণ হচ্ছে আমেরিকা হচ্ছে এরকম একটা জায়গা যে প্রতিটা জায়গায় স্পেশালিস্ট রয়েছে। যেমন আপনি একটা বাড়ি কিনতে যাবেন, সেখানে রিয়েলটর স্পেশালিস্ট রয়েছে। আপনি ট্যাক্স ফাইল করবেন, সেখানে এক্সপার্ট রয়েছে, স্পেশালিস্ট রয়েছে যারা ট্যাক্স ফাইল করে। সো আপনার এই মানে কান্ট্রিটা যেহেতু সিস্টেমে চলে, আপনার উচিত হচ্ছে আপনি যখন একজন বাড়ি কিনতে যাবেন নিজে নিজে না করে রিয়েলটরের কাছে যাওয়া, ট্যাক্স ফাইল করলে যিনি ট্যাক্স এক্সপার্ট রয়েছে, সো লিগাল ব্যাপারগুলো হচ্ছে অ্যাটর্নির কাছে যাওয়া। এভাবেই হচ্ছে এই দেশের আইনগুলো সাজানো। সো আপনি যখন এই জিনিসগুলো না করবেন তখন যেটা হবে যে অন্য কেউ না, আপনিই বঞ্চিত হবেন। যে জিনিসগুলো আপনি হয়তো নিজেও জানেন না যে একটা অ্যাক্সিডেন্ট হলে আপনার কি কি রাইটস রয়েছে। আর এখানে প্যানিকের কিছু নাই, অ্যাক্সিডেন্ট শব্দটাই অ্যাক্সিডেন্ট, তার মানে কি আপনি ইন্টেনশনালি করেন নাই। সো আইনগুলো ওইভাবেই সাজানো, আপনাকে গিলটি করবে না কোনো আইনই, কারণ এটা নামই অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন এনি টাইম। কেউ তো ইচ্ছা করে করবে না। যদি এটাকে ইন্টেনশনাল হইতো তাহলে তো এটাকে অ্যাক্সিডেন্ট বলা হইতো না। এটার নামটাই অ্যাক্সিডেন্ট, আইনগুলোও সেভাবে সাজানো, হয়তো বা আপনি জানেন না যার কারণে আপনি ভয় পাচ্ছেন। দ্যাটস ওয়াই মানে আপনি যখনই অ্যাটর্নির সাথে কথা বলবেন, অ্যাটর্নি যখন জিনিসটা হ্যান্ডেল করবে, আপনার ফল থাকুক আর না থাকুক দুই ক্ষেত্রেই আপনার প্রতিকার রয়েছে, এবং কোনো ক্ষেত্রেই আপনাকে অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে না। কারণ যেটা বললাম যে ওয়ার্ডটাই হচ্ছে অ্যাক্সিডেন্ট, অ্যান্ড অ্যাক্সিডেন্টের প্রোটেকশন রয়েছে, যার জন্য হচ্ছে ইন্স্যুরেন্স। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি যে অনেকেই হ্যাঁ অ্যাক্সিডেন্ট করার পরে বা অনেক সময় অ্যাটর্নির কাছে যাওয়ার পরে ইনফরমেশনগুলো হাইড করে, জানি না ওইটা কেন করে। তো এটার আপনি কে ইনফরমেশন হাইড করে? মানে যে আপনার একজন ভিকটিম ইনফরমেশনগুলো হাইড করে, ওর অনেক কিছু বলতে চায় না, ইন দিস কেস আপনি কি বলবেন ওদেরকে? আসলে কি, যেমন ধরেন হ্যাঁ এটা অবশ্যই ঠিক না। যেমন আপনি যদি ডাক্তারের কাছে গেলেন, এখন ডাক্তারকে যদি আপনি আপনার রোগ না বলেন তাহলে তো সে আপনাকে প্রপার ট্রিটমেন্টটা দিতে পারবে না। সো আলটিমেটলি আপনি লুজার হচ্ছেন। ঠিক তেমনি ভাবে আপনি অ্যাটর্নির কাছে যে যদি আপনার প্রপার প্রবলেমগুলো না বললেন, আপনার মনের মধ্যে যা রয়েছে সকল কিছু যদি আপনি খুলে না বলেন, তাহলে সে আপনাকে প্রপার অ্যাডভাইসটা দিতে পারবে না, প্রপার ওয়েতে আপনি যাইতে পারবেন না, আলটিমেটলি আপনি লুজার হবেন। তো এই জন্য যেটা বলবো, এবং এখানে অ্যাটর্নি ক্লায়েন্ট প্রিভিলেজ রয়েছে যে একজন অ্যাটর্নি আপনার সাথে যে আপনার কমিউনিকেশন হবে সেটা সে কারোর সাথে শেয়ার করতে পারবে না, এবং আপনি যখন মারা যাবেন তারপরেও পারবে না। মানে আপনি যার কাছে যা কিছু বলবেন সবকিছু কনফিডেন্সিয়াল, সবকিছু সে কনফিডেন্সিয়াল রাখবে। এটাকে যেটা বললাম অ্যাটর্নি ক্লায়েন্ট প্রিভিলেজ, যা জানতে পারবে না কেউ, তার কাছে জানতে চাইতে পারবে না, এবং এই প্রিভিলেজ কোনো দিনই শেষ হবে না, এবং আপনার মৃত্যুর পরেও শেষ হবে না, যার কারণে আপনি নির্দ্বিধায় অ্যাটর্নিকে সকল কিছু শেয়ার করতে পারেন লাইক ডাক্তার। মাহবুব ভাই, আপনি এটাও বলছেন যে আপনি পার্সোনাল ইনজুরির বিষয়ে কথা বলছেন, যে পার্সোনাল ইনজুরি অনেক কাজ করেন, এটার বিষয়ে যদি একটু ক্লিয়ার করেন আমাদের ভিউয়ার্সের প্লিজ। পার্সোনাল ইনজুরি মানে হচ্ছে, পার্সোনাল তো বুঝি যে আমাদের বডি বা আমাদের শারীরিক। সো আমাদের শারীরিক যা কোনো ধরনের ইনজুরি পার্সোনাল, কাজের ক্ষেত্রে আমি হতে পারি যে কাজ করতে যে ব্যথা পাইলাম, কিংবা হতে পারে যে আরেকজনের সাথে আরেকজন আপনাকে অন্যায়ভাবে আপনাকে হিট করলো, কিংবা হতে পারে কার অ্যাক্সিডেন্টে আপনি শারীরিকভাবে ব্যথা পেয়েছেন। সো আপনার যদিও আপনার শারীরিকভাবে আপনি ইনজুর্ড হচ্ছেন, কিন্তু ল শুধুমাত্র আপনার এটাকে আপনার শরীর মানে শারীরিক ব্যথার মধ্যেই সীমাবদ্ধ রাখতেছেন। আপনার প্রতিকারটা রয়েছে আপনার শারীরিক ব্যথার জন্য আপনার ইমোশনাল পেইন সাফারিং। আমরা এটা অনেকেই চিন্তাও করি না যে আপনি যখন
হচ্ছে আপনি শারীরিকভাবে আঘাতগ্রস্ত হবেন, এটা কিন্তু শুধুমাত্র আপনার শরীরকে মানে ইফেক্ট করবে তা না, এটা কিন্তু আপনার মেন্টালিটিকেও এফেক্ট করবে। লাইক আপনি যখন ড্রাইভ করতে যাবেন বা আপনি যখন যাবেন তখন মনে হবে কেউ মনে হয় আমাকে পিছন দিয়ে হিট করতেছে, কিংবা আপনি কয়েকটা ঘুমাইতে পারবেন না। সো এই জায়গাগুলোর কিন্তু প্রতিকার রয়েছে, যেটা বললাম যে, এবং দেখা যাচ্ছে যে আপনি ফিজিক্যাল পেন সাফারিং এর চেয়ে আপনার যে ইমোশনাল পেন সাফারিং, তার জন্য কিন্তু ড্যামেজটা আরো বেশি। কিন্তু যেটা হয় যে আমরা অনেকে হয়তো বা জিনিসগুলো বুঝি না, জানি না, যার কারণে ওইভাবে আমরা চিন্তা করি না যে না এইটার জন্য কি রয়েছে, ক্ষতিপূরণ রয়েছে, কম্পেনসেশন রয়েছে, এবং আইনে বড় আকারে রয়েছে। শুধুমাত্র তা না, আপনার ফ্যামিলিতে এটার যে ইম্প্যাক্ট রয়েছে, এবং মানে সকল কিছুরই কিন্তু আইনে আপনার প্রতিকার রয়েছে। বাট দ্য থিং ইজ আমরা ওইভাবে চিন্তা করি না, বিকজ অফ মোস্ট অফ দেম আমরা যেটা হয় জানি না। সো এই জন্য আমি যেটা করব যে আপনার যে কোনো প্রবলেমই হোক, যে বিষয়ে এক্সপার্ট তার কাছে যাওয়া। এবং সকল জায়গায় আমেরিকার মানে সিস্টেমটা এরকমভাবে তৈরি করা হয়েছে যে আপনার যত কিছু প্রতিকার প্রয়োজন, এডুকেট বা মোর দ্যান দ্যাট হচ্ছে আপনার কিন্তু প্রতিকারের বিধান রয়েছে। দ্যাটস ওয়াই দেখবেন যে আপনার আমাদের সবকিছুতে ইন্স্যুরেন্স রয়েছে, বাড়ির ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স, অনেকের লাইফ ইন্স্যুরেন্স। সো মানে এটা এই জন্যই মেনলি ইন্স্যুরেন্সটা হচ্ছে আপনার প্রোটেকশন ইন কেস আপনি যদি কোনোভাবে অ্যাগ্রিভড হন, এফেক্টেড হন, সো দ্যাট আপনাকে আপনার প্রতিকার নিয়ে বা আপনার কম্পেনসেশন নিয়ে আপনাকে চিন্তা না করতে হয়। আচ্ছা মাহবুব, একটা বিষয় দেখছি যে অনেকেই ধরেন কার অ্যাক্সিডেন্ট অথবা পার্সোনাল ইনজুরি ক্ষেত্রে মানে আপনাদের কাছে আসার পরে কতদিন টাইম ফ্রেম থাকে সাধারণত একটা কেস রিজলভ হওয়ার হইতে? এবং অনেকেই মানে আফটার কাপল অফ মান্থস 2-3 মান্থস মানে ছেড়ে দেয়, না আমার মনে হয় এটা হবে না মনে হয়, অথবা অ্যাটর্নি চেঞ্জ করে ফেলে, হয়তো বা অ্যাটর্নির কোনো ভুল আছে এখানে, হয়তো এর জন্য দেরি হচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? আপনার কার অ্যাক্সিডেন্ট কেসের কথা যদি আপনি বলেন, আপনার এখানে দুই ধরনের হচ্ছে আপনার ড্যামেজ হয়। একটা হচ্ছে প্রপার্টি ড্যামেজ, গাড়ির যে ড্যামেজটা রয়েছে, আর আরেকটা হচ্ছে পার্সোনাল ড্যামেজ, আপনার শারীরিক যে ড্যামেজ, যেটার সাথে রিলেটেড ইমোশনাল এবং আদার থিংসগুলো। সো গাড়ির যে ড্যামেজ এটা দ্রুত হয়ে যায়, এটা হয়তো বা মাস মানে এক সপ্তাহের মধ্যে হয়ে যায়, 1-2 সপ্তাহ বা ম্যাক্স হচ্ছে 1 মান্থের মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু আপনার পার্সোনাল ইনজুরি যেটা, সেটার জন্য আইন অনুযায়ী আপনি 2 ইয়ার্স হচ্ছে আপনি ক্লেম মানে দাবি করার জন্য আপনি 2 ইয়ার সময় রয়েছে। সো এই সময়টা কেন 2 বছর? কারণ হচ্ছে যে আপনি ট্রিটমেন্ট তো শেষ হইতে হবে। এখন ধরেন আপনার ট্রিটমেন্টই শেষ হয় না, আপনি চাইলেন আপনার কেস সলভ হয়ে যাক, তো আপনি আপনি একটা সেটেলমেন্ট করে ফেললেন বা আপনার ইন্স্যুরেন্সের সাথে সকল কিছু ডান, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আপনার আরো মানে ট্রিটমেন্টের প্রয়োজন হচ্ছে, তখন এগুলার ব্যাকআপ কে দিবে বা ওই টাকাগুলো কই থেকে আসবে? দ্যাটস ওয়াই হচ্ছে যেটা হয় যে আপনার ট্রিটমেন্টটা প্রপার শেষ হওয়া, এবং যেটা বললাম যে অল থ্রু দ্য ওয়ে হচ্ছে আপনার যে অ্যাটর্নি যে গাইডেন্স, সেই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ যেটা বললাম যে আপনার অনেক রাইটস রয়েছে, ইটস নট লাইক যে আপনি শুধু ব্যথা পাইছেন তার জন্য আপনি কিছু ক্ষতিপূরণ চাইলেন, এটা না। যেটা বললাম এর সাথে অনেক কিছু রিলেটেড রাইট রয়েছে, ইমোশনাল ডিস্ট্রেস, ফ্যামিলিজ ইম্প্যাক্ট, এবং আদার জবের মধ্যে আপনার যে ইম্প্যাক্ট, ইভেন আপনার ফিউচার আর্নিং ক্যাপাসিটির ইম্প্যাক্ট, অনেক রাইটস আপনার এটার সাথে রিলেটেড। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ মাহবুব ভাই, সো ওইটা হচ্ছে কি, অনেকেই আমাদের ইমিগ্রেন্টস অনেক কনফিউজ থাকে যখনই করা কোনো বেনিফিট নিতে চায় ল থেকে, তো হয় কি ওরা কনফিউজ থাকে। এদেরকে আপনি কিভাবে বলবেন যে এখানে সবার জন্য বেনিফিটটা সমান? আপনি ডাজন্ট ম্যাটার আপনি ইমিগ্রেন্ট অথবা এখানে বর্ন বড় আপ, এটা ডাজন্ট ম্যাটার, এই জিনিসটা আপনি কিভাবে বলবেন? হ্যাঁ, তা তো অবশ্যই, যেহেতু এই দেশের সিস্টেম মানে আপনি সিস্টেম থাকলে যেটা হয় মানে মানে সিস্টেম তো আর দেখে না যে আপনি কি প্রেসিডেন্ট নাকি আপনার সবার জন্য সমান, মানে একজন সাধারণ মানুষ, সবার জন্য আপনাকে সিস্টেমের মধ্যে যেতে হয়। বাট দ্য থিং ইজ আপনার ওই সিস্টেমের ভিতর দিয়ে আপনাকে কে নিচ্ছে ইজ ইম্পর্টেন্ট। যেমন আপনি একটা যখন বাড়ি কিনবেন, একজনকে আপনি চিনেন না, আরেকজনকে চিনেন। সো আপনি যাকে চিনেন না তাকে আপনি জানবেন না যে সে কিভাবে চিন্তা করে, বা আপনি হয়তো বা জানবেন না তার সাথে আপনার কিভাবে কথা বলতে হবে, বা কখন আপনাকে তাকে সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কখন পারেন না। সো অনেক কিছু সে মাইন্ড করতে পারে, যেহেতু আপনি তার সঙ্গে জানেন না। আর যাকে চিনেন জানেন তার সাথে কথা বলতে আপনি ভালো ফিল করবেন, এনি টাইমে করতে পারবেন। সো এরকম সকল ক্ষেত্রেই আমরা রিলায়েবিলিটির একটা ব্যাপার থাকে, যে আমি কাকে রিলায়েবল করতেছি, তাকে আমি চিনি কিনা, প্লাস হচ্ছে তার সাথে আমার কথা বলতে আমি কমফোর্ট ফিল করি কিনা। সো এই জায়গাটা যদি আপনি রাইট পারসন সিলেক্ট করতে পারেন, তাহলে আমার মনে হয় বাকি জিনিসগুলো যেহেতু সিস্টেমের ব্যাপার, সো আপনার খুব বেশি প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, মাহবুব খুব সুন্দর করে বলছেন। মাহবুব একটা কোয়েশ্চন হচ্ছে আমার, যেহেতু আপনি রিসেন্টলি আপনি ল এক্সামটা পাস করছেন, হ্যাঁ, তো ইন দিস কেস আপনার অনেক স্ট্রাগল করতে হয়েছে। আপনি একটু যদি বলেন যারা নিউলি কামার ইন ফিউচারে এই পেশায় আসতে চায়, ওদেরকে আপনি কিভাবে সাজেস্ট করবেন? আমি যেটা বলবো এটা মানে আপনি ভেরি কারেক্ট, যে আপনার আমার যেহেতু ফ্যামিলি ছিল, আমার দুইটা মেয়ে রয়েছে,
একজন বয়স 2 এবং 6। সো এত কিছুর মধ্যেও পড়াশোনা করে বার এক্সামে পাস করা, এটা আসলে রিয়েলি ভেরি টাফ। তো যেটা বললাম, আল্লাহ তাআলার সহযোগিতা ছিল, সাহায্য ছিল, আমার ফ্যামিলির সাহায্য, মানে ছিল, সহযোগিতা ছিল। বাট দ্য থিং, আমি যেটা সবসময় মনে করি যে প্রবলেম থাকবেই। আচ্ছা, আপনি এরকম কখনো লাইফ পাবেন না যে না, মানে উইদাউট প্রবলেম। আমার কোনো প্রবলেম নাই, সো আমি এখন একদম প্রবলেম মুক্ত, এখন আমি করতে পারি, এরকম কখনোই পাবেন না। সো আপনি চিন্তা করলেন যে আমি ওকে সকাল 10টা এক জায়গায় যাব, দেখা গেলো সকালে খুব বৃষ্টি শুরু হইলো, আপনি যদি ও আচ্ছা বৃষ্টি থামুক তাহলে যাব, তাহলে আপনি 10টার মধ্যে যাইতে পারবেন না না। কখনো। সো আমার এরকম চিন্তা ছিল যে হোয়াট এভার, যত প্রবলেমই থাক, আমাকে কাজটা ডান করতে হবে। মানে বৃষ্টি আসুক না আসুক, আমার কারণ হচ্ছে মানে লাইফটা এরকমই, ড্রিমটা এরকমই, মানে আপনার ড্রিম বাস্তবায়ন করার জন্য পৃথিবীর সবাই আপনাকে ছেড়ে দেবে না। ওকে, রিল্যাক্স, আমরা সবাই সব কিছু উইথড্র করে নিলাম, কোনো ঝড় হবে না, বৃষ্টি হবে না, তুমি তোমার স্বপ্ন পূরণ করো। ইটস নট লাইক দ্যাট। সকল কিছু থাকবে, এর মধ্য থেকেই যারা এই সকল প্রবলেমকে সাথে নিয়ে সামনে আগায় যেতে পারবে তারাই সফলকাম হবে। সো সেই জায়গা থেকে চিন্তা করেই মেনলি আমি আমার বার এক্সামে স্ট্রাগল করা, এবং যেটা বললাম যে সর্বোপরি আসলে আল্লাহ তাআলার হেল্প, যেটা আর কি আমার মনে হয়েছে যে আমার সাকসেসের মেন মানে রিজন বা সোর্স। আচ্ছা, মাহবুব ভাই, আরেকটা বিষয়, এই পেশার উপরে তো আপনি কাজ করতেছেন এবং আপনার স্যাটিসফ্যাকশনের জায়গাটা কি? এবং অবশ্যই আপনার কিছু নিজস্ব চিন্তা ভাবনা আছে যার কারণে আপনি সাকসেসফুল, এটা সম্বন্ধে যদি বলেন একটু। আপনার এইটার রহস্যটা কি? আপনি কিভাবে নিজেকে একজন সাকসেসফুল অ্যাটর্নি হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারছেন? সো আমি যেটা বলবো ফার্স্ট হচ্ছে যে ড্রিম দেখা। কারণ হচ্ছে, এবং ড্রিম দেখার সাথে সাথে এটাও বোঝা যে আসলে স্বপ্ন মূলত সেটাই যেটা ঘুমিয়ে দেখা হয়, সেটা না যেটা আমাকে ঘুমাতে দেয় না। আচ্ছা, তো একটা পাখি যখন প্রথম উঠতে শিখে তখনই কিন্তু সে উঠতে পারে না, সে অনেকবার সে পড়ে যায়, রাইট। বাট তারপরেও তার ড্রিম থাকে যে আমিও একসময় আকাশে উড়বো। আচ্ছা, আচ্ছা, তো সেই জায়গা থেকে পরবর্তীতে কিন্তু পাখি আকাশে উড়ে, আমরা চাইলেও পারি না, কারণ আমরা হয়তো সেভাবে ড্রিমও দেখি না আচ্ছা, আচ্ছা, যে আকাশে উড়বে। কিংবা মানুষ ড্রিম দেখেছিল, সেখান থেকে মানুষ প্লেন তৈরি করেছে, এরোপ্লেন তৈরি করেছে। তো সে মানে স্বপ্নটাও এরকম যে আপনি ফার্স্ট হচ্ছে নিজে ডিটারমাইন করা যে আসলে আমি মানে কি করতে আমি এনজয় ফিল করি। জি, তো মানে ড্রিম জিনিসটা যদি আপনাকে কেউ চাপায় দেয় তাহলে আপনি ওটাকে এনজয় করবেন না। রাইট, সো ড্রিম হচ্ছে আপনার, আমার মনে হয় যে ফার্স্ট অফ অল নিজের মধ্যে নিজেকে জিজ্ঞাসা করা যে আমি আসলে কোন জায়গাটায় আমার সবচেয়ে বেশি ভালো লাগে। রাইট, হ্যাঁ, যেমন আপনার পৃথিবীর কোনো কাজই কিন্তু ছোট না। যে পৃথিবীর সবচেয়ে ভালো রান্না করে, আপনি যে দেখেন সে অনেক সাকসেসফুল, তাই না? ওর মানে টাকা পয়সা বলেন বা কোনো জায়গায় তার কোনো কমতি নাই, এবং তাকে ইন্টারভিউ নেওয়ার জন্য অনেক মানুষ তার পিছনে লাইন ধরে আছে, মিডিয়া, এভরিথিং, হি হ্যাজ এভরিথিং। কারণ কি, তার ড্রিম ওইটা ছিল, রাইট। এবং সে সেই জায়গায় গিয়েছে। তো আপনি যেই কাজই এবং সে ওইটার উপরে কাজ করছে কাজ এবং করেছে, স্বপ্ন দেখেছে, ওইটার উপরে সে এক্সপার্টাইজ নিয়ে আসছে। Right, তো আপনি যেটাই দেখেন, আপনি যদি সেই জায়গায় সফল হইতে পারেন তাহলে সব মানে কোনো জায়গায় কোনো জায়গা থেকে ছোট বড় নেই। সো এই জন্য বলবো যে ফার্স্ট নিজেকে কোশ্চেন করা যে আসলে আমি কোন জিনিসটা করতে এনজয় ফিল করি, আমার ভালো লাগে, এবং তারপর হচ্ছে সেটার জন্য মানে যেটাকে বলে ইন্ডাস্ট্রি, প্রচুর পরিমাণ হার্ড ওয়ার্কিং করা। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস বলা হয়। যা ইন্ডাস্ট্রি মানে আপনার পরিশ্রম, এটাই হচ্ছে আপনার সফলতার চাবিকাঠি। পৃথিবীতে মানে আমেরিকা বলেন, চায়না বলেন, যারা ভালো করতেছে, বিকজ দ্য পিপল ভেরি ইন্ডাস্ট্রিয়াস। আমরা দেখি ওরা সকাল হইতেই মানে সূর্য যখনই উঠুক, সকাল মানে সূর্য উঠেছে কাজে, মানে চলে যায়। সো এই যে মানে হার্ড ওয়ার্কিং, সো তো হার্ড ওয়ার্কের, হ্যাঁ, এটাই সত্যি, আপনার হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নাই। আপনি যে কাজই করেন আপনি হার্ড ওয়ার্ক করতে হবে। আচ্ছা ভাই, যেটা হয় আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে যে একটা মিসকনসেপশন থাকে যে মানে লর উপরে, এটা আপনি কিভাবে দেখবেন? এই বিষয়গুলো আপনি কিভাবে বলবেন যে না, এই ধরনের মিসকনসেপশন করা যাবে না? হ্যাঁ, আমি মানে বাংলাদেশে যেটা হয় যে লয়াররা এক ধরনের আর আমেরিকান লয়াররা আরেক ধরনের। সো বাংলাদেশও আই হোপ যে ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে, মানুষের যে কনফিডেন্স রয়েছে ইনশাল্লাহ ডে বাই ডে সেটা বাড়বে। আর আমেরিকা এই জিনিসটা নেই, কারণ আমেরিকায় যেটা হয় এখানে আপনার একটা মানে যেমন আমার এখানে জর্জিয়া বার রয়েছে, তারা প্রতিনিয়ত অ্যাটর্নিদেরকে মনিটর করতেছে, এবং আমাদের সকল কিছু মানে আমাদের এই যেমন গত 2 দিন আগে আমার একটা ট্রেনিং ছিল। সো প্রতি ইয়ারে আমাদের কিছু ম্যান্ডেটরি ট্রেনিং আছে, আমাদের এগুলো করতেই হয়।
এবং এখানকার অ্যাটর্নিরা শুধুমাত্র যে পিপলসের অ্যাটর্নি তা না, তারা আবার অফিসার অফ দ্য কোর্ট। যেমন আমার মানে ওথ নিতে হয়েছে, মানে কোর্টে যে আমার আরো 2টা ওথ বাকি রয়েছে। রাইট সো যার কারণে সেখানে মেনলি এই জিনিসগুলাই বলা হয়, এবং কোর্টও হচ্ছে আমাদেরকে মনিটর করে জাজকে। এবং এখানে একটা অ্যাটর্নি যখন কোর্টে একটা কথা বলে ধরে নেওয়া হয় যে ইটস ট্রু, কারণ হচ্ছে যদি ইন্টেনশনালি সে ফলস বলে থাকে তাহলে সে পানিশমেন্ট পাবে। বিকজ যেটা বললাম যে এখানে অ্যাটর্নিরা দে আর অলসো অফিসার অফ দ্য কোর্ট, তারা বিশেষ করে যে সকল অ্যাটর্নি কোর্টে রিপ্রেজেন্ট করে। রাইট আর যারা কোর্টে প্র্যাকটিস করে না তাদের ক্ষেত্রটা ভিন্ন হতে পারে, বাট যারা কোর্টে প্র্যাকটিস করে আমার মতে মানে আমার মনে হয় না যে খুব বেশি অ্যাটর্নি রয়েছে যারা ইন্টেনশনালি কোনো কিছুই করার চেষ্টা করে, কারণ যেটা বললাম যে সেক্ষেত্রে তার লাইসেন্সের রিস্ক থেকে যায় এবং পানিশমেন্টের জায়গা থেকে, এবং প্রতিনিয়ত সে ওথ নিচ্ছে যে না রাইট আমি অনেস্টলি মানে ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করব। সো সেই জায়গা থেকে তারপরেও ভালো খারাপ প্রতিটা জায়গায় রয়েছে। আমি যদি টিচিংয়ের কথা দেখি, অনেক টিচার আছে 40 মিনিটসে ঠিকমতো পড়ায়, আবার অনেকে আছে 10 মিনিটস লেট করে আসে, আবার 5 মিনিট আগে ছেড়ে দেয়। জি অনেক টিচার আছে খাতা ভালো করে দেখে, অনেকে আছে জাস্ট পেজ গুনে নাম্বার দিয়ে দেয়। রাইট সো ভালো খারাপ জিনিসটা শুধুমাত্র যে অ্যাটর্নি প্রফেশন এরকম না, প্রতিটা প্রফেশনে অনেস্ট রয়েছে। অ্যাজ এ পার্সন হিসাবে আপনি কেমন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। রাইট তো এটাই। আচ্ছা মাহবুব ভাই, আমি আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে, বাট বিফোর উই এন্ড আপ, আপনি জাস্ট আমাদের ভিউয়ার্সকে বলেন যে আপনি তো যেহেতু এই ফিল্ডে আছেন, জাস্ট বলেন যে কিভাবে যদি কেউ কোনো প্রবলেমের মধ্যে পড়ে এবং ওদের এই সিচুয়েশনের মধ্যে মানে এই অ্যাটর্নির কাছে যাইতে হয়, তখন কি কি বিষয় নিয়ে মানে ওরা আগাইতে পারে এবং কিভাবে ওরা নিজেকে সবসময় আপ টু ডেট রাখবে, এই বিষয়টা যদি বলেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনার আপনার যে কোনো লিগাল যদি ম্যাটার্স হয়, হ্যাঁ, সো অবশ্যই আপনার অ্যাটর্নির সাথে কনসাল্ট করা উচিত। সো সেক্ষেত্রে আপনার তার সাথেই মানে আপনি প্রায়োরিটি দিবেন যার সাথে আপনি কমফোর্ট ফিল করেন এবং যে আপনাকে কেয়ার দিচ্ছে। যেমন ধরেন আপনি হতে পারে আপনি একজনকে মনে করলেন যে সে ভালো, জি জি বাট দ্য কোশ্চেন ইজ যে সে আপনাকে কেমন দেখতেছে। এক্স্যাক্টলি যেমন ধরেন অনেক বড় একজন ব্যক্তি, আপনি তার সাথে দেখা করতে যাচ্ছেন, সে আপনাকে টাইমই দিতে যাচ্ছে না। আপনি যদি তার কাছে যান আপনাকে কিন্তু সে পাত্তা দিবে না, Right, বা হ্যাঁ। আপনাকে যদি তেমন একটা পাত্তা যে না দিবে, আপনার কেসটাকেও কিন্তু সে সেভাবে কেয়ার করবে না। রাইট সো আপনার এই জন্য উচিত মানে কয়েকজনের সাথে কথা বলার পর আপনার বোঝা যে আসলে আমাকে কে কেয়ার করতেছে, কারণ আপনার কেসটাকে, আপনার ম্যাটারটাকে, আপনার ইস্যুটাকে যে কেয়ার করবে সেখানেই হচ্ছে আপনি বেস্ট মানে ফ্যাসিলিটিটা পাবেন বা বেস্ট আউটকামটা পাবেন। রাইট কারণ হচ্ছে মানে এভরিথিং যেটা বলা হয় যে যত্ন করলে মরুভূমিতেও ফুল ফুটানো সম্ভব। জি, তো জি। সেই জায়গা থেকে আপনার যেই ম্যাটারটাই থাকুক, আপনি এমন ব্যক্তির কাছে যাবেন যে আপনাকে কেয়ার করে, আপনার ম্যাটারটাকে কেয়ার করে এবং বুঝে না ইউ আর রিয়েলি ইন প্রবলেম, এবং সেভাবে সে সলভ করার চেষ্টা করে। আসাম, খুব সুন্দর করে বলছেন। মাহবুব ভাই, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, যদি আপনি আপনার যেখানে কাজ করেন ওখানে নম্বরটা দেন এবং আপনার যদি পার্সোনাল নম্বর তাকে দিতে পারেন, এবং আমাদের ভিউয়ার্স যারা যদি কখনো কোনো প্রয়োজন হয় আপনার সাথে কানেক্ট করবে। জি, জি। সো আমি হচ্ছে আমার যে ডিরেক্ট নাম্বার রয়েছে 7067159950। সো এই নাম্বারে যে কেউ আমাকে ফোন করতে পারে। আমি আবার বাংলাদেশেরও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। ও সো মানে আমার বাংলাদেশেও লাইসেন্স রয়েছে, আমেরিকাও লাইসেন্স রয়েছে। সো এনি প্রবলেম আমার কাছে আসতে পারে। সো আমি যদি পার্সোনালি সলভ করতে পারি করব। এট লিস্ট যদি আমি দেখি যে না এটা আমার এক্সপার্টাইজ নাই, আমি হয়তো ভালো কাউকে রেফার করে দিতে পারবো যে আপনি এই ব্যক্তির কাছে যান, হি ইজ গুড। আমি যেটা বললাম যে রিলায়েবল এবং আপনি ভালো কেয়ার পাবেন। তারপরে হচ্ছে লাইক আমি থাকি হচ্ছে ডোরাবিলে, তাকওয়া মসজিদের পাশাপাশি। সো আই বিলিভ মানে আমাকে রিচ আউট করা তত কঠিন কিছু না, আচ্ছা আচ্ছা, মানে জর্জিয়াতে ইনশাল্লাহ। থ্যাংক ইউ মাহবুব ভাই, থ্যাংক ইউ বিং উইথ আস টুডে। অ্যান্ড লাস্টে যদি আপনি আপনার জাস্ট আমাদের এই অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলেন প্লিজ। না, ইটস এ রিয়েলি গ্রেট ইনিশিয়েটিভস। এখানে এসে আপনার সাথে আমি আগে থেকে মানে আপনার সাথে আমার পরিচয় রয়েছে, বাট আপনি এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছেন। দ্যাটস দ্য থিং, যে প্যাশন। Right, আমরা হয়তো বা মানুষ হিসাবে অনেকে প্যাশনকে সেভাবে গুরুত্ব দেই না, কিন্তু এই দেশে দেখা যাবে যে যে কোনো কোশ্চেনের মধ্যে একটা জিনিস থাকে যে তোমার প্যাশন কি। Exactly, যেমন প্যাশন মানে হচ্ছে যেটা করতে আমার ভালো লাগে। দেখা যায় যে আমার মেয়ে আমি একটা জিনিস করতেছি, বাট আমার আরেকটা জিনিস ভালো লাগতেছে, কারো গার্ডেনিং ভালো লাগে, কারো Right. কুকিং ভালো লাগে। এই যে আপনার যে একটা ভালো লাগা যে না সোসাইটি
মানুষকে এখানে নিয়ে আসা, যারা এমার্জিং রয়েছে বা পিপলকে নিয়ে আসা, প্লাস হচ্ছে বাংলাদেশের কমিউনিটিকে ডেভেলপ করা, ইমপ্রুভ Exactly. করা, জি, জি। এবং সবাইকে অনেক যে ইনফরমেশনগুলো আমি এখানে শেয়ার করেছি, এগুলো হয়তো বা আপনার এই অনুষ্ঠান না থাকলে আমি শেয়ার করতে পারতাম না, বা Right. পিপলও জানতে পারতো না। রাইট, হ্যাঁ। তো এই যে আপনি অনেক বড় একটা সমাজের জন্য কন্ট্রিবিউশন করতেছেন, এই জন্য উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর ওয়ার্ক, হার্ড ওয়ার্কিং, এবং আপনি এটার জন্য যে টাইম শ্রম দিচ্ছেন, এবং ইনশাআল্লাহ আপনি যে ড্রিমটা রয়েছে আল্লাহ যেন সেটা সফলতা দান করেন। এবং এখানে আরেকজন ভাই রয়েছেন, উনি আমাদেরকে অনেক হেল্প করতেছেন, ওনার নাম তাশফিক। তাশফিক ভাই। সো ওনাকে অনেক ধন্যবাদ, এত মানে সুন্দর একটা প্রোগ্রাম এত সুন্দরভাবে অর্গানাইজ করা এবং সকল কিছু আমাদেরকে গাইডলাইন করা কিভাবে কি করতে হবে। সো ইটস রিয়েলি অ্যামেজিং, এবং আমি রিয়েলি আপনার সাকসেস কামনা করি ইনশাআল্লাহ। Thank you so much, Mahmoud Thank bhai. you, Thank you brother. for being with Inshallah. us today, and thank you viewers to with us today. And